ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অগ্রগতি নেই বাংলাদেশ পক্ষে। উষ্ণ অভ্যর্থনার প্রস্তুতির খবর ত্রিবেদীর। জ্বালানির চাহিদা পূরণে ঢাকার আবেদন বিবেচনায়। চাহিদা মতো গ্যাস মিলছে না রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে, দীর্ঘদিনের সমস্যা। অহেতুক সরকারের ওপর দায় চাপানো যাবে না বললেন তথ্য উপদেষ্টা। জিয়া খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের শ্রদ্ধা, বললেন অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই নির্ভর অটো ফাইন সিস্টেম চালু, চাঁদাবাজি বন্ধ হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। 3 নগরীতে শুরু হলো মহিলা বাস সার্ভিস। দেখছিলেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। তিনি জানান, শুধু বৈদেশিক সহায়তার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতি বিরোধী বর্তমান সরকার। রাজস্ব আহরণে, অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। রিপোর্ট করছেন সিকান্দার মান। আগমন আমাদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিলেন, কি ধরনের ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি, এটি দেশের যে কোনো শ্রেণী পেশার মানুষ জানেন। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি বলে জানান তিনি। টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জনআস্থা অর্জন সম্ভব। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী রাজস্ব আহরণে, অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস বাড়ানোর তাগিদ দেন। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে, ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে। কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু বল প্রয়োগের বিষয় নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনার ওপর ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। রাজস্ব বোর্ডের সম্মেলনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। চা বাগান শ্রমিকদের মধ্যে 20,000 রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় তিনি শ্রমিকদের খোঁজ খবর নেন। সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় মোট 20,000 রেইনকোট বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক এবং সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এ ধরনের কাজ করতে চান সরকার তাদের পাশে আছে এবং প্রয়োজনে সহযোগিতা করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন এবং সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে কোনো অগ্রগতি নেই। আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে মন্তব্য করেন তিনি। জানান, তারপরও এই বিষয়টি খতিয়ে দেখা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের এই ধরনের অভ্যাস আছে, সরকারের কাছে এই ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, দ্বিপক্ষীয় চুক্তি করে শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষতি করেছেন। জানান, মিয়ানমার সরকারের ওপরও আস্থা রাখতে চায় ঢাকা। কয়েকদিন আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমার সরকার বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে বলে জানান তিনি। দেশটির রাষ্ট্রদূত ইউকিউ শোয়েময়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের আলোচনায় বিষয়টি তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। প্রথম ৩-৪ বছরে এই সমস্যার সমাধান করা দরকার ছিল বলেও মনে করেন তিনি। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। জাতিসংঘের অধিবেশনের প্রেসিডেন্টই তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন। আওয়ামী লীগ সারা জীবনে এই প্রপাগান্ডা করে এসছে, এটা আওয়ামী লীগের অপরাজনীতির একটা অংশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তা দুদেশের সম্পর্কের ইতিহাসে স্মরণীয় এবং ঐতিহাসিক সফর হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তারেক রহমান ভারতে সম্মানজনক অভ্যর্থনা পাবেন নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এমন নিশ্চয়তা দিয়ে বলেছেন, অতীতের ইস্যুতে আটকে না থেকে সমস্যা সমাধানে এগিয়ে যেতে হবে। মতপার্থক্য মিটিয়ে ফেলতে শর্তহীন বিশ্বাস রেখে আলোচনায় বসা বা সাক্ষাৎ প্রয়োজন বলেও ভারতীয় হাইকমিশনার উল্লেখ করেন। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর প্রতিনিধি দলের বাংলাদেশ সফর উপলক্ষে এক অভ্যর্থনার আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এতে দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, সমান অংশীদারিত্ব ও সমমর্যাদা নিয়ে বাংলাদেশের উদ্বেগ আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। এজন্য দুদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জরুরি। I'm not telling that you forget the past, but keep the past and sort out the difference of the past. বাংলাদেশকে অতীত ভুলে যেতে বলছি না, অতীতকে সাথে রেখেই মতপার্থক্যগুলো মিটিয়ে ফেলতে হবে। এজন্য আটকে থাকলে চলবে না। সমমর্যাদা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ, সেটা আমরা বুঝি। পরস্পরের সাথে দেখা করা বা আলোচনা করলেও এই উদ্বেগ দূর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভারত সফর করবেন, তিনি এমন সম্মানজনক সংবর্ধনা পাবেন যা তাঁর পাওয়া উচিত। তাঁর সফর হবে স্মরণীয় ও ঐতিহাসিক। That when the Honorable Prime Minister of Bangladesh visits India, he will have such a honorable reception as he deserves, as any such Prime Minister would deserve, and it would be a memorable visit. তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা সে বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। ব্যবসা বাণিজ্য পরিচালনায় ভারতের পক্ষ থেকে শুল্ক বহির্ভূত বাধা ও পরীক্ষা সংক্রান্ত সব জটিলতা দূর করার আহ্বান জানান তিনি। They have identified some issues. ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পরিচালনায় শুল্ক বহির্ভূত বাধা, মান নিয়ন্ত্রণ এবং পরীক্ষা সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে, যা পণ্য ও সেবা ব্যাহত করে। তাই এগুলো দূর করতে উদ্যোগ নিতে হবে। সেই সাথে বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে ঘন ঘন ভারতে যেতে পারেন, সেই নিশ্চয়তা জরুরি। এজন্য বিজনেস ভিসা প্রক্রিয়া দ্রুত করতে হবে। Convey the message to the government of India and our is sitting here. দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রাণবন্ত করার স্বার্থে সার্ক ও বিমস্টেকের মতো আঞ্চলিক কাঠামোগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর তাগিদ দেন শামা ওবায়দ। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের অতিরিক্ত জ্বালানির চাহিদা পূরণের আবেদন খতিয়ে দেখছে ভারত। মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। তাই বাংলাদেশের অতিরিক্ত জ্বালানির চাহিদা পূরণের আবেদনও ভারত খতিয়ে দেখছে। বলেন, ভারতের সক্ষমতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। তবে বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক জ্বালানি সহযোগিতা অব্যাহত আছে বলে জানান রণধীর জয়সওয়াল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান,
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। তবে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। নতুন কোনো আপডেট পেলে তা জানানো হবে বলে প্রতিশ্রুতি দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। রাজনীতিকে বাইরে রেখে বাংলাদেশ ভারতের ব্যবসায়িক সম্পর্ককে এগিয়ে নিতে চায় ভারতের ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII। দুদেশের বাণিজ্যে গতি আনতে প্রযুক্তি এবং অবকাঠামো সহ দুদেশের ব্যবসায়ীদের নিয়ে দুটি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। রাজধানী মতিঝিলে FBCCI কার্যালয়ে দুদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে। CII প্রতিনিধিরা জানিয়েছেন, স্বাস্থ্য, প্রযুক্তি, AI এবং সৌরশক্তি সহ 8টি খাতে বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণে আগ্রহী তারা। বলেন, গতানুগতিক ব্যবসায়িক ধারণা থেকে বের হতেই হবে, তবে সবার আগে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি জরুরি। এ সময় FBCCI এর প্রশাসক ফজলুল হক জানান, দুদেশের মধ্যকার শুল্ক এবং অশুল্ক বাধাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে ব্যবসা বাণিজ্য এগিয়ে নিতে চায় FBCCI। আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, বাট মোদ্দা কথা হচ্ছে যে আমরা ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসাটাকে এগিয়ে নিতে চাই। বোথ দ্য ওয়েতে আমাদের অনেক স্কোপ আছে এবং এই ক্ষেত্রে আমরা যৌথভাবে CII এবং FBCCI এর সম্পর্ক দীর্ঘদিনের। আমরা কি করে ট্রাস্টটাকে বাড়াবো? যদি কথাবার্তা ডায়ালগ যদি আমরা বিজনেস টু বিজনেস না করি, তাহলে নানাবিধ সমস্যা থেকেই যাবে, সেগুলোকে কোনোদিন অ্যাড্রেস করা যাবে না। এবং তার যে একটা জায়গায় সামওয়্যার উই উইল হ্যাভ টু বিগিন। আর অবভিয়াসলি আমাদের ইন্টারেস্ট আছে এখানে বিজনেস করার এবং বাংলাদেশের সাথে বিজনেস করার। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভারত বাংলাদেশের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্কে অগ্রগতি হলে দুদেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য সুখকর হবে। দেশে জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষের কথাও জানান তিনি। এদিকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সরকারের যথাযথ পদক্ষেপের কারণে এবছর পেঁয়াজ আমদানি করতে হবে না। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেন ভারতের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বেনাপোলে কার্গো হ্যান্ডেলিং আরও সহজ করার দাবি জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীদের টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবও দিয়েছেন তারা। দ্রব্যমূল্য নিয়েও সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তাদের কিছু সমস্যার কথা বলে, তার মধ্যে একটি হচ্ছে ল্যান্ড বর্ডার জনিত সমস্যা। বেনাপোলে আমাদের সাইডে কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে তারা আরও বেশি দক্ষতা প্রয়োজনীয়তাটা তুলে ধরেছেন। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে এটা আরও যদি ফ্যাসিলিটেট করা যেত, তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো। বিনিয়োগকারীরা সেই কথা তুলে ধরেছেন। এদিকে কৃষি মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সারা দেশে কৃষিকাজে ব্যবহৃত সব পাম্পকে সৌর বিদ্যুৎ পরিচালিত পাম্পে রূপান্তরিত করতে চায় সরকার। এতে বিপুল পরিমাণ ডিজেল ও বিদ্যুৎ সাশ্রয় হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আমাদেরকে, বিশেষ করে আমার এগ্রিকালচার মিনিস্ট্রিকে কঠিনভাবে বলেছে যে যত দ্রুত পারেন এটা ডেভেলপ করেন, যেখান থেকে হোক টাকার ব্যবস্থা করা হোক। সেটা হলো আমরা সারা বাংলাদেশে যত পাম্প আছে সমস্ত পাম্পদেরকে আমরা সোলারে কনভার্ট করতে চাই এবং এই বছরে আমরা প্রায় 60-62 হাজার করার জন্য একটা প্রিপারেশন নিয়েছি। ইনশাআল্লাহ ফান্ড যদি অ্যাভেলেবেল হয় আমরা ওইটাতে হাত দেব। এতে করে যেটা হবে, আমার লক্ষ লক্ষ টন লিটার বা গ্যালন ডিজেল সেভ হবে, এনভায়রনমেন্ট সুস্থ থাকবে, ইলেকট্রিসিটি সেভ হবে। সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন কৃষিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জ্বালানি সমস্যা নিয়ে মানুষের দুর্ভোগ রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং জনগণের জীবন সহজ করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, অহেতুক সরকারকে দায় চাপানো ঠিক হবে না। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি
সৃষ্টি করছে। জনদুর্ভোগ না বাড়িয়ে সংসদে গিয়ে সরকারের ভুল ত্রুটি এবং পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তিনির্ভর সমালোচনা এবং গ্রহণযোগ্য প্রস্তাবই গণতান্ত্রিক ব্যবস্থায় বেশি কার্যকর। অন্যের পাপের জন্য মানুষের কষ্ট হচ্ছে, সেটা দায় নিয়ে কষ্টটা কি স্বীকার করে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন। প্রত্যেকটা দলের একটা ক্রেডিবিলিটির প্রয়োজন আছে। আমি এটা তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা যদি অপ্রয়োজনে অযৌক্তিক ভাবে মানুষকে মানে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, কারণ প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয়ের সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল, আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের লাইন কিছুটা কমলেও এখনো মিলছে না চাহিদা মতো গ্যাস। যদিও গতকাল ঢাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের 2টি বয়লারই সচল হলেও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার সেভাবে বাড়েনি। এতে সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা সমস্যায় পড়েছেন সবচেয়ে বেশি। তারা বলছেন, গ্যাসের সংকটে গাড়ি ও সিএনজি চালাতে না পারায় আয় অনেক কমে গেছে। আর সিএনজি পাম্প মালিকরা বলছেন, সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। তিরিশ 40 প্রেসার দিয়ে আমাদের কোনো কিছু হয় নাকি? একটা যাত্রী নিয়ে যাইতে সব শেষ। 32 টাকা ঢুকছে, আমি আবার লাইনে দিছি, মনে করেন 2.5 ঘন্টা হয়েছে। এই 32 টাকার গ্যাস আমি 2টা টিপ মারছি, আমার এখন আবার নেই। সরকার যদি ব্যবস্থা নিত আমরা খুশি হতাম। আর সব পাম্পে সিএনজি রে গ্যাস দেয় না। আমাদের গ্যাসের অনেক প্রবলেম, তো আমাদের এক হিসেবে না গ্যাস দিবে না বন্ধ করে দিবে, আর না দাম বাড়াই দিবে, দুইটা একটা করবে। বুঝতে পারছেন, আমাদের অনেক সমস্যা হচ্ছে। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরে এসেছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বিএনপি দর্শনকে সামনে রেখে বর্তমান সরকার দেশ গড়বে বলে প্রত্যাশা করছেন তারা। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে 3 সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ডক্টর ফরহাদ হালিম ডোনার এবং সাবেক আমলা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে 15 আগস্ট বিএনপি স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান এই 4 নেতা। এই সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থায়ী কমিটির সদস্যরা জানান, ছাত্রজীবন থেকেই তারা এই দলের রাজনীতির সাথে জড়িত। জিয়ার দর্শনকে ধারণ করেই দলকে এগিয়ে নিয়ে যাবেন তারা। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছেন, সেটা যাতে দ্রুতগতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। আজকে দল, সরকার, জনগণের মধ্যে যে আস্থা এসেছে, সেই আস্থাকে আমরা সম্পূর্ণ দায়িত্বের সাথে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। নেতারা বলেন, পিতামাতার মতোই পুত্র তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা দল এবং সরকারের সাথে জনগণের সেতুবন্ধন হিসেবে উন্নয়নের গতিকে এগিয়ে নিতে চান। প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, এটা আমার মনে হয় জনগণ গ্রহণ করছে। এখন সব দিকে একই কথা উঠতেছে যে হ্যাঁ, উনি সঠিকভাবে দেশ পরিচালনা। কিছু সমস্যা আছে, সেটা আপনারা জানেন, সেটা সমাধান করার উনিও চেষ্টা করছে। উনি যখন যেখানে যেই সমস্যা হচ্ছে ওইটার সমাধান করার চেষ্টা করছে। মর্নিং শোজ দ্য ডে, দিনের প্রথমে আমরা বুঝতে পারি দিনটি কেমন যাবে। বর্তমান সরকার যেভাবে কাজ শুরু করেছে, সেই দ্রুত গতিতে উনি আমাদের যে নির্বাচনী অঙ্গীকারগুলো সেগুলো পালন করা শুরু করেছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। রোদ বৃষ্টির লুকোচুরির মাঝেও নতুন স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল নামে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বিকেল 4টার পর সাংবাদিকদের ইসি সচিব জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকছেন বিএনপি ও সমমনাদের মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্য মনোনীত অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। 20 আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত জাতীয় সংসদ সভাকক্ষে ভোট হবে। ভোটার 349 জন সংসদ সদস্য। ওই দিনই ব্যালট পেপার সরবরাহ করবে ইসি। ব্যালট পেপার হবে সাদা রঙের ওপর কালো প্রিন্ট। এ সময় ইসি সচিব আখতার আহমেদ আরও বলেন, ভোট গ্রহণ শেষে তখনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। গত 24 জুলাই 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে গত 6 আগস্ট শূন্য পদে নির্বাচনের তাফসিল ঘোষণা করে ইসি। একাধিক প্রার্থী থাকায় 1991 সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোট গ্রহণ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালুর ফলে সড়কে ট্রাফিক অনিয়মের পাশাপাশি সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে ল্যাপটপের বাটন চেপে এই আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু করা এই ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। তিনি স্পষ্ট করে বলেছেন, মালিক পক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশ যে পক্ষই চাঁদাবাজি করুক না কেন তা আর ক্যামেরার নজরদারির বাইরে থাকবে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 250 কিলোমিটার অংশকে স্বয়ংক্রিয় নজরদারির আওতায় আনতে 1470টিরও বেশি আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে। এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। কোনো অবস্থাতে মহাসড়কে নন মোটরাইজড এনি ভেহিক্যাল অথবা 3 হুইলারগুলো মহাসড়কে চলতে দেয়া ঠিক নয়, সেটা আমরা মেনটেন করব। নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতে 14টি বাস নিয়ে চালু হলো বিআরটিসির মহিলা বাস সার্ভিস। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি ও বগুড়ায় 2টি বাস দিয়ে শুরু হয়েছে এই সেবা। আগামী 6 মাসের মধ্যে 100টি বাস চালুর পরিকল্পনা রয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, শুধু উদ্বোধন নয়, এই সেবাকে টেকসই এবং আরও যাত্রী বান্ধব করাই সরকারের মূল চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির নতুন উদ্যোগ মহিলা বাস সার্ভিস। প্রথম ধাপে 14টি বাস নিয়ে শুরু হলো এই সেবা। ঢাকায় 10টি, চট্টগ্রামে 2টি এবং বগুড়ায় 2টি বাস চলবে নির্ধারিত রুটে। প্রতিটি বাসে থাকছে জিপিএস সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নারীদের জন্য নিরাপদ ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর কথা জানান তিনি। কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। গণপরিবহনের চালক হিসেবেও এগিয়ে আনতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। প্রশিক্ষণের মাধ্যমে নারী চালকদের প্রস্তুত করা হয়েছে বলে জানান বিআরটিসি চেয়ারম্যান। ড্রাইভারদেরকে আমরা গাজীপুরে একেবারে আবাসিক ট্রেনিং দিয়ে 2 মাসের মধ্যে তাদেরকে মানসিকভাবে এবং কারিগরিভাবে দক্ষতা সৃষ্টি করে তাদেরকে আজকে আমরা গাড়িতে উঠিয়েছি। এবং পাশাপাশি 30% ড্রাইভার আমরা যাতে ভবিষ্যতে ইভি বাস আসলে যাতে ড্রাইভার সৃষ্টি করতে পারি সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করেছি। নতুন এই সেবায় চালকের আসনেও থাকছেন নারী। প্রশিক্ষণ নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বাসের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন তারা। মহিলা বাস সার্ভিসে যে নারী চালক হিসেবে আমি অংশগ্রহণ করতে পারবো এটা এবং নারীদেরকে নিরাপদ
সড়কে যে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া বা ফেরত নিয়ে আসার যে ব্যাপারটা, এটা করতে পারবো, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আমরা অনেক খুশি যে একটা ভালো উদ্যোগ হয়েছে এটা। আগামী 3 মাসে 50টি এবং 6 মাসের মধ্যে 100টি বাস চালুর উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও পরিবেশ বান্ধব করতে 200টি ইলেকট্রিক বাস কেনার উদ্যোগও নেওয়া হয়েছে। এর মধ্যে 100টি বাস নারীদের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রাম ও বগুড়ায়ও শুরু হয়েছে গোলাপি বাসে নিরাপদ যাত্রা। গোলাপি রঙের এই বাসে চালক, সহকারী এবং যাত্রী সবাই নারী। নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিসকে সরকারের একটি ভালো উদ্যোগ বলে মনে করছেন নাগরিকরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিন এবং বগুড়া থেকে আব্দুর রহিম বগরার তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতে রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও চালু হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির বিশেষ নারী বাস সার্ভিস। বাসের চালক, হেলপার, যাত্রী সবাই নারী। মঙ্গলবার দুপুরে মহানগরীর কালুরঘাটে গোলাপি বাসের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এরশাদুল্লাহ ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। আপাতত মহানগরীর কালুরঘাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে পতেঙ্গা রুটে চলাচল করবে বাসটি। বাসে উঠা মহিলার পক্ষে সম্ভব না, সুতরাং এই যে নতুন করে একটা সিস্টেম চালু হয়েছে, এটা মহিলাদের জন্য নিরাপদ আর একটা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ। এই বাস সার্ভিসের মাধ্যমে নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হলো। সরকারিভাবে নির্দেশনা, কোথায় কি করতে হবে না করতে হবে সবকিছু আমাদেরকে মেনটেন করে গাড়ি মুভ করতে হবে। নারী চালক থাকবে, নারী কন্ট্রাক্টর থাকবে, নারীরা সেখানে নিরাপদভাবে যাতায়াত করতে পারবে। বাসের সংখ্যা যাতে বাড়ানো হয়, আর এটা তো কালুরঘাট টু পতেঙ্গা রোডে চলাচল করবে শুধু, আমি চাই অন্য রোডগুলোতেও যাতে লেডিস বাস চালু হয়। প্রত্যেকটা রুটে অন্ততপক্ষে 2টো করে বাস দেয়, যাতে আমরা যেখানেই থাকি নারীরা বিশেষ করে আমরা যাতে পিঙ্ক বাসে আমরা যাতে উঠতে পারি। শুধু নারীদের জন্য বাস চালু হওয়ায় ভোগান্তি মুক্ত থাকবে এই বাস সার্ভিস। এখানে যারা যাত্রী হিসাবে থাকবেন আমাদের মহিলারা, তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং সুন্দর পরিবেশে কোনো রকম হ্যাসেল ছাড়াই তারা কিন্তু তাদের যাত্রাটি সুন্দর হবে এবং যাত্রা করতে পারবেন। এদিকে বগুড়ায়ও চালু হয়েছে নারীদের জন্য বাস সার্ভিস। শেরপুর থেকে মাটিঢালি আর মোকামতলা থেকে বনানী রুটে চলবে বাস দুইটি। চালকের দায়িত্ব পেয়েছেন বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেয়া নারীরা। বগুড়া বিআরটিসি বাস ডিপোতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মহিলা দলের নেতারা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পদ্মা ব্যারেজ নির্মাণ সরকারের নির্বাচনী অঙ্গীকার। আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে প্রকল্পটি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। রাজধানীতে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন বিষয়ক এক সেমিনারে তিনি জানিয়েছেন পদ্মা ব্যারেজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী বলেন, গঙ্গা চুক্তি হতেই হবে, এটি বাংলাদেশের অধিকার। প্রয়োজনে আন্তর্জাতিক আইন এবং আইনি প্রক্রিয়ার আশ্রয় নেওয়ার পক্ষেও মত দেন তিনি। বলেন, পানি ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়ার কারণেই বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিবেশী দেশটির পানি নীতি নিয়ে ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হয়েছে। তাই নতুন করে গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় শক্তিশালী গ্যারান্টি ক্লজ যুক্ত করার বিষয়ে সরকার তৎপর বলেও জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তথ্য প্রযুক্তির যাত্রা এখানে থেমে থাকবে না, আরো বহুদূর এগিয়ে যাবে। সকলের অগ্রযাত্রা যাতে সঠিক পথে থাকে তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, সময়ের সাথে ভবিষ্যতে ডিজিটাল ইকোসিস্টেমের পরিধি ও দক্ষতা আরো বাড়বে। প্রযুক্তির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে না পারলে অজানা বিপদের মুখোমুখি হতে হবে। সবাই যেন প্রযুক্তিকে ব্যবহার করতে পারে, প্রযুক্তি যেন ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জহিরুদ্দিন স্বপন। প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোর কাছে বাংলাদেশ একটি বিশাল সম্ভাবনাময় বাজার, যা সঠিকভাবে কাজে লাগাতে হবে। ভবিষ্যতে আমাদেরকে ডিজিটাল ইকোসিস্টেমের
ক্ষমতা দক্ষতা আরও বাড়বে এবং আমাদেরকে এখানে এনগেজড হওয়ার জন্য আমাদেরকে একঝাঁক উদ্ভাবনী মানুষ এখানে আরও অনেক বেশি কর্তৃত্ব করবেন, নেতৃত্ব দিবেন। এই পরিস্থিতি কিন্তু শুধু এখানে দাঁড়িয়ে থাকবে না, এই পরিস্থিতি কিন্তু আমাদেরকে আরও অনেক দূর নিয়ে যাবে। কিন্তু সেই যাত্রাপথটা চোরাগলির মধ্যে হবে নাকি সেই যাত্রাপথটা আমাদের অভিষ্ট লক্ষ্যের দিকে হবে, এটা আমাদেরকে কিন্তু খুব নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জনগণের চাওয়া পাওয়াকে ধারণ করে সুস্থ এবং সঠিক রাজনীতি করতে হবে। রাজধানী মতিঝিল এজিবি কলোনিতে ঢাকা দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন এবং মরহুম আরাফাত রহমান কোকর ৫৭তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রয়াত বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে তার যোগ্য পুত্র এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান ইশরাক হোসেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি রফিকুল আলম মজনু এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং ওনারই সুযোগ্য পুত্র আজকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ভূমিকা রেখে যাব, যাতে আগামী দিনে আমরা একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারি এবং আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা দীর্ঘমেয়াদে আমাদের রাজনীতি করতে পারি। সেই আশাবাদ বা প্রত্যাশা আপনাদের থেকে করছি। প্রতিশ্রুতি রক্ষায় ৬ মাসে সরকার মোটা দাগে ব্যর্থ হয়েছে দাবি করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে বিএনপি সরকার। মগবাজারে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ৬ মাসের কার্যক্রম মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়া সরকারের অন্যতম ব্যর্থতা। একই সঙ্গে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট কাটাতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও নির্যাতন বৃদ্ধি, সীমান্ত হত্যা এবং সীমান্তবর্তী এলাকায় পুশিন ঠেকাতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মিয়া গোলাম পরোয়ার। সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে আমরা ব্যর্থতার দৃশ্যই শুধু চোখে দেখতে পাচ্ছি। জনদুর্ভোগ বাড়ছে। আমরা অনুরোধ জানাবো, পার্লামেন্টে একটা বিরোধী দল আছে, সরকারের পক্ষ থেকে বিরোধী দলের চিহ্নিত করা সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হোক, অ্যাড্রেস করা হোক, সমাধানের জন্য উভয় দলের সম্মিলিতভাবে পদক্ষেপ নিয়ে জাতিরকে সংকট থেকে মুক্ত করা হোক। মোটা দাগে ব্যর্থ এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। জুলাই গণ অভ্যুত্থানই প্রমাণ করেছে দীর্ঘদিন অন্ধকার থাকতে পারে না। একটি অন্ধকার যুগের পর বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, এমন মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মারুফ কামাল খান রচিত রাজনীতির সদরে অন্দরে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্ধকার যুগের পর এখন সবাই নবজাগরণের মতোই জেগে উঠেছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সচেতন পাঠকের জন্য রাজনীতির সদরে অন্দরে বইটি গুরুত্বপূর্ণ দলিল। এই সময় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সচেতন পাঠকের জন্য বইটি অজানা তথ্য দেবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদুল আহমেদ, প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, পাবনা ৪ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাস, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ এবং সূচিপত্রের প্রকাশক ও প্রধান নির্বাহী সাইদ বারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। জুলাই আন্দোলনে নারী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও পরে তাদের যথাযথ স্বীকৃতি ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি, এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার কয়েকজন তরুণকে ক্ষমতায়ন করলেও বৃহত্তর অংশকেই বাইরে রেখেছে। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব রাজনীতিতে নারী ও তরুণ শীর্ষক গোলটেবিল সংলাপে একথা বলেন নুরুল হক নূর।
তিনি বলেন, ঐতিহাসিক পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছিল তা যথাযথভাবেই কাজে লাগানো যায়নি। তরুণরা ক্ষমতার অংশ না হয়ে শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নারীদের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ও উগ্র রাজনৈতিক আচরণের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নূর। নয়াদিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ায় সাইদুর রহমানকে সম্মাননা দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংগঠনের পক্ষ থেকে সাইদুর রহমানের হাতে সম্মাননা দেওয়া হয়। RFED সভাপতি কাজী এমাদউদ্দিন জেবেল এবং সাধারণ সম্পাদক ইকরামউদ্দৌলা তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সংগঠনটির সাবেক সভাপতি সাইদুর রহমান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা স্মরণ করে ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। RFEDর অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। আইনজীবীদের ব্যাংকিং সেবা সহজ ও আরও দ্রুত করার লক্ষ্যে উদ্বোধন করা হলো ঢাকা ব্যাংক PLC এর 39তম বার কাউন্সিল সাব ব্রাঞ্চ। শাহবাগে বাংলাদেশ বার কাউন্সিল ভবনের মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে নতুন এই সাব ব্রাঞ্চ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ব্যাংকটির MD ও CEO উসমান এরশাদ ফয়েজ। নানা আয়োজনের মধ্য দিয়ে 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে JNBর 30 বছরের পথ চলা ও অর্জন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন NGO বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জাকারিয়া। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারেল ফ্লোর স্মেরেজনিয়াক। গুড নেইবার্স বর্তমানে বাংলাদেশে 14টি জেলায় 17টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প পরিচালনা করছে। 2024 সালে সংস্থাটি সম্মানজনক ইউনেস্কো হামদান পুরস্কার অর্জন করে। পাশাপাশি সংস্থাটির সমবায় উদ্যোগের সাথে যুক্ত 26 নারী জয়িতা পুরস্কারে ভূষিত হয়। গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত উল্লাস 2026 ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট সিজন 2 উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডক্টর ওয়াহিদুজ্জামান তমাল, সেক্রেটারি জেনারেল ও উল্লাস 26 আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদি হাসান, ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান ও উল্লাস 26 আয়োজক কমিটির সদস্য ইফাত আমরিন জয়া এবং ভাইস চেয়ারম্যান আমির আলী মুস্তফা। ইফাত পিলোচিপস আয়োজিত ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লোদিও কানিজিয়া গ্র্যান্ড ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাত মাল্টি প্রোডাক্টস এর CEO কাজী আরিফ জামান ও বাংলাদেশে নিয়োজিত আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর কুদরতে খুদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ফারুক। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কুদরতে খুদা আত্মশুদ্ধি, উত্তম চরিত্র গঠন ও রাসূলের প্রেমের উপর গুরুত্ব আরোপ করেন। ফেনীর ছাগলনাইয়ায় আর্থিক সহায়তার কথা বলে এক প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো সাকিব, ইয়াসিন, আরমান। এর আগে 30,000 টাকার মাধ্যমে স্থানীয় মাতব্বর ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল বলেও অভিযোগ উঠেছে। রংপুরের মিঠাপুকুরে যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্ত ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাকিমুর রহমান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে অগ্রগতি নেই বাংলাদেশ পক্ষে, উষ্ণ অভ্যর্থনার প্রস্তুতির খবর ত্রিবেদীর। জ্বালানির চাহিদা পূরণে ঢাকার আবেদন বিবেচনায়।
চাহিদা মতো গ্যাস মিলছে না রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। দীর্ঘদিনের সমস্যা, অহেতুক সরকারের ওপর দায় চাপানো যাবে না বললেন তথ্য উপদেষ্টা। খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের শ্রদ্ধা, বললেন অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই নির্ভর অটো ফাইন সিস্টেম চালু, চাঁদাবাজি বন্ধ হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। 3 নগরীতে শুরু হলো মহিলা বাস সার্ভিস। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।